নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি একমাত্র বাধা। সম্প্রতি একটা প্রোগ্রামের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল জনাব শফিকুল ইসলাম মাসুদ সাহেব এই কথাটি ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন। উনি যদিও বিএনপির নামটা সরাসরিভাবে উচ্চারণ করেন নাই, কিন্তু ওনার বক্তব্যের খুলাসা ছিল এটাই, যে একটা দল নিজেরা বড় দল হিসেবে তারা এমনটা দাবি করছে যে তাদের কথা শুনতেই হবে, যে আমরা বড় দল, আমাদের কথা শুনতে হবে, হ্যাঁ আমরা এটা চাইবো, এটাই হতে হবে। এ ধরনের একটা বিষয় সামনে এনে প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট দল বাধা তৈরি করছে নতুন বাংলাদেশ বিনির্মাণে। এরকমই একটা কথা বলতে চেয়েছেন জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব। দেখেন, বাংলাদেশে বর্তমানে যেহেতু বিএনপির সবচাইতে শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী, আর এই জামায়াত ইসলামী দলটার মধ্যে সবচাইতে মেধাবী এবং তরুণ নির্ভর যে নেতৃত্ব, সেই নেতৃত্বের যারা দিচ্ছে তাদের মধ্যে সর্বাগ্রে যাদের নাম আসবে তাদের মধ্যে একজন হচ্ছেন এই জনাব শফিকুল ইসলাম মাসুদ সাহেব। তার বক্তব্য, তার রাজনৈতিক প্রজ্ঞা, দলের প্রতি, দেশের প্রতি তার যে ডেডিকেশন, এই সবগুলো বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে। এমন একটা গুরুত্বপূর্ণ মানুষের মুখ থেকে যখন একটা কথা আসবে, তখন এটা ধরে নেওয়া যেতে পারে যে ওই কথাটা সেই দলটির একটা সূক্ষ্ম মেসেজ। দেখেন, নির্বাচন সামনে আসতেছে। এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দলই চাইবে তার প্রতিপক্ষকে ঘায়েল করে, প্রতিপক্ষকে দমিয়ে রেখে, নিজের আধিপত্য বিস্তার করে জাতিকে নিজে যে আদর্শে আদর্শিত সেই আদর্শের মুগ্ধ বানিয়ে ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে ক্ষমতায় আসতে। সেই হিসাবে সবাই তার প্রতিপক্ষের যে দুর্বল দিকগুলো আছে এই দিকগুলো নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন, মানুষকে বুঝাবেন, মানুষের দিমাগকে ঝালাই করার চেষ্টা করবেন। এটা অত্যন্ত স্বাভাবিক। সেই হিসাবে এই জামায়াত ইসলাম যেহেতু বর্তমানে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, তারাও কিন্তু বিএনপির যেই দুর্বল দিকগুলো আছে, যে উইক পয়েন্টগুলো আছে, এগুলো ধরে তারা কিন্তু বিএনপিকে টোকা দেওয়ার চেষ্টা করবে। এই যে কথাটি যে মার্কেটে আনা হচ্ছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি একমাত্র বাধা, এটাও ওই ধরনের একটা টোকা যা জামাতের পক্ষ থেকে বিএনপিকে দেওয়া হচ্ছে। দেখেন, সম্প্রতি ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটা হচ্ছে, সেই বৈঠকের খবরাখবর আমরা যারা রাখি, আমরা দেখেছি এবং আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নিচ্ছে। যেমন পিআর ইস্যু, তারপরে প্রধানমন্ত্রী লাইফ টাইম 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন, এরকম এই যে ইস্যুটা ছিল, এই ইস্যুতে সহ নানান ইস্যুতে, এনসিসি ইস্যু এবং নানান ইস্যুতে বিএনপির ভেটোর কারণে কিন্তু এই বিষয়গুলো পিছিয়ে যাচ্ছে। এমন নিউজগুলোই কিন্তু আমাদের দেশের যে মিডিয়াগুলো আছে তারা প্রকাশ করছে, তাদের মারফতে আমরা জানতে পারছি। সম্প্রতি ঐক্যমত্য কমিশনের যে বৈঠক চলমান, সে বৈঠকের একদিন গতকালকে দেখলাম যে এনসিপির একজন তরুণ নেতা, তিনি যেই এই ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন, ওনাকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি প্রথমে যে প্রস্তাবগুলো আপনারা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আনবেন, এগুলো বিএনপির সালাউদ্দিন ভাই যিনি আছেন ওনার কাছে দিবেন। উনি যদি এগুলো পারমিট করেন, যেগুলো ওনারা মানবেন, ওই বিষয়গুলোই সামনে আনবেন, ওগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। অন্যথায় একটা বিষয় আমরা ডিসকাশন করছি অনেকক্ষণ যাবত, প্রায় 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যাবত আমরা আলোচনা করছি, সবাই একটা বিষয় একটা জায়গায় আসে, যখন বিএনপির এই সালাউদ্দিন সাহেবের কাছে যায় বা বিএনপির প্রতিনিধির কাছে যায়, তখন বিষয়টি ঘুরে যায়, তখন বিষয়টি থেমে যায়, তখন আর এটাকে সিদ্ধান্ত নেওয়ার মতো আর জায়গায় থাকে না, এটাকে ইচ্ছাই হোক অনিচ্ছাকে স্থগিত করে দিতে হয়। এটাইতে ভালো আপনারা আগে আপনাদের যেই প্রস্তাবনাগুলো আছে ওগুলো ওনাদের কাছে দিবেন, ওনারা যদি এগুলো পারমিট করে, ওনারা যদি এগুলো রাখতে বলে রাখবেন, অন্যথা বাদ দিয়ে দিবেন। ওনারা যেগুলো রাখতে বলবেন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। একেবারে মুখের উপরে সবার সামনে এনসিপির একজন তরুণ নেতা এই কথাটি কিন্তু ঐক্যমত্য কমিশনের বৈঠকের মধ্যে বলেছেন, যা আমরা মিডিয়ার মারফতে দেখতে পেরেছি। এই যে বিষয়গুলো সামনে আনা হচ্ছে, এই যে বিএনপির বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে একটা চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আগে আমি কয়েকটা ভিডিওতে কথা বলেছি। এই যে একটা তৎপরতা, এই তৎপরতার অংশ হিসেবেই অনেকে মনে করছেন যে জামায়াত ইসলামের পক্ষ থেকে এই যে বক্তব্যটা, যে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি একমাত্র বাধা, এই নতুন একটা বক্তব্য মাঠে আনা হলো এই যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবের এই বক্তব্যের মধ্য দিয়ে। এখন দেখেন, বাংলাদেশে তো
বর্তমানে বিএনপির যে চলমান যে কর্মকাণ্ড, এগুলো তিনি অনেক মানুষের ক্ষুব্ধতা প্রকাশ করছেন, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মারফতে দেখতে পাচ্ছি। এমন একটা পরিস্থিতিতে যখন এই ধরনের একটা কথা নতুন করে মাঠে ছাড়া হবে, সেটা নিঃসন্দেহে বিএনপির যে ইমেজ, সেই ইমেজকে খানিকটা ক্ষুণ্ণ করবে। আর জনাব শফিকুল ইসলাম মাসুদ সাহেব ইনি এমন একজন ব্যক্তি যার জীবনে যে কয়েক বছর ওনার বয়স, এর চেয়ে ওনার ত্যাগের, ওনার অত্যাচার, ওনার প্রতি যে জুলুম অত্যাচার হয়েছে, এর লিস্টটি অনেক বড়। উনি বাংলাদেশের মানুষের কাছে একজন নির্যাতিত, কারা নির্যাতিত, মজলুম একজন পরীক্ষিত নেতা। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যতটুকু প্রতিক্রিয়া দেখছি জনগণের, দলমত নির্বিশেষে মানুষ ওনাকে মহব্বত করে। দেখেন, এই কথাটা কিন্তু জামাতের সর্বোচ্চ কোনো নেতার মুখ থেকে আসতে পারত। জামাত ইসলামের যিনি আমির সাহেব রয়েছেন, ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু এই কথাটা বলতে পারতেন, বা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব ছিলেন, আরো যারা ছিলেন জামাতের, ওনারা কিন্তু এই কথাগুলো বলতে পারতেন। কিন্তু ওনারা এই কথাটা না বলে জনাব শফিকুল ইসলাম মাসুদের মুখ থেকে কথাটা এলো। অর্থাৎ এখানে অত্যন্ত সুকৌশলে একটা কথা তরুণ প্রজন্মের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। তরুণ প্রজন্মের পছন্দের একজন মানুষের মুখ থেকে কথাটা বের করে তরুণ প্রজন্মের কানে কথাটা ঢেলে দেওয়া হলো, যে তোমরা যে তরুণরা যে বাংলাদেশে একটা নতুনত্ব চাইছো, নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাইছো, তোমাদের এই চাওয়ার নতুন বাংলাদেশ, কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ যে বিনির্মাণ করতে চাচ্ছ, এই চাওয়ার পথে সবচেয়ে বড় কাটা, সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি। বিএনপি এই করছে, তোমরা এটা চাও, বিএনপি এটা চায় না। তোমরা এটা করতে চাও, বিএনপি বলে এটা এভাবে হবে না। তোমরা একটা করলে বিএনপি বলে আরেকটা। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো মূলত তোমাদের যে চাওয়া, তোমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের সবচেয়ে বড় বাধা। এই দলটি সবচেয়ে বড় বাধা। এমন একটা মেসেজ কিন্তু তরুণ প্রজন্মের কানে জনাব শফিকুল ইসলাম মাসুদের মুখের দ্বারা দিয়ে দেওয়া হলো। দেখেন, এই বিষয়গুলো আসলে খুবই একটা বিএনপিকে চাপে ফেলতে পারে আগামীতে। কথাটা কেন বলছি, বাংলাদেশে প্রায় 3 কোটির মতো নতুন ভোটার, যারা বিএনপিকে চিনেই না। আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছি বিএনপি কি চায়, বিএনপি কেমন একটা রাজনৈতিক দল, শাসক গোষ্ঠী হিসেবে বিএনপি কেমন ভাবে দেশটাকে পরিচালনা করে, বিএনপি কি আওয়ামী লীগের মতোই কিনা, নাকি বিএনপির আলাদা কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, এগুলো কিন্তু কিছুই জানে না, দেখেই নাই তারা। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে এদের জন্ম হয়েছে। বিএনপি একটা নির্যাতিত দল হিসেবে দেখেছে, এখন সরকার পতনের পরে সেই নির্যাতিত দলটাই এখন নির্যাতন করছে। যারা কালকে মাজলুম ছিল, এখন তারা জালেম হয়ে বসেছে। এরকম একটা মেসেজ কিন্তু বিএনপি বিরোধীদের পক্ষ থেকে তরুণ প্রজন্মকে অলরেডি বুঝিয়ে খাইয়ে হজম করা শেষ। এটা কিন্তু একেবারে চরম সত্যি কথা। আর ওই মেসেজগুলোরই একটা আপডেট ভার্সন হিসাবে নতুন করে আনা হলো, যে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি হচ্ছে একমাত্র বাধা। যা নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির যে আগামীতে যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের মধ্যে এই যে বিভিন্ন ন্যারেটিভগুলো, এগুলো অনেক বড় একটা ধাক্কা হয়ে আবির্ভাব হবে। সার কথা হচ্ছে এই যে আমাদের দেশে যে একজনের বিপক্ষে আরেকজনের যে ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভ, এই যে তর্কগুলো হচ্ছে, বিতর্কগুলো হচ্ছে, এগুলো দিন শেষে গণতন্ত্রের সৌন্দর্য। এই জিনিসগুলো গণতন্ত্রের জন্য অবশ্যই আবশ্যকীয় কিছু বিষয়। এগুলো দেশের মধ্যে যত বেশি থাকবে, দেশটা তত ভালো চলবে। এগুলো দেশের মধ্যে যত বেশি হবে, দেশের যারা শাসক গোষ্ঠীতে থাকবেন, তারা নিজেদের কতটা শুধরে ভালোভাবে চলার চেষ্টা করবেন। এই সমালোচনাগুলোই কিন্তু একজনকে সুন্দরভাবে তার জায়গা থেকে সঠিকভাবে তার যে কর্মতৎপরতা, সেগুলো পরিচালনা করতে সহায়ক। ধরেন কথার কথা, বিএনপি ক্ষমতায় গেল, এই যে সমালোচনাগুলো হচ্ছে বা এগুলো তো আরো হবে, এগুলো যদি বিএনপি হজম করার মতো ক্যাপাসিটি রাখে, তাহলে আশা করা যায় দেশটা উন্নত হবে। বা বিএনপি ক্ষমতায় গেল না, অন্য কোনো দল ক্ষমতায় গেল, তাদের বিরুদ্ধে যে ধরনের যে সমালোচনাগুলো হবে বা হচ্ছে, এগুলোকে হজম করার মতো ক্যাপাসিটি থাকতে হবে এবং এই চর্চাটা জারি থাকতে হবে। তাহলে এই বাংলাদেশ, যেটা কাঙ্ক্ষিত গণতান্ত্রিক অবকাঠামো, সে অবকাঠামোর উপর দেশটা সুন্দরভাবে দাঁড়াতে পারবে, যা আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।